শিক্ষার্থীরা ঘরে বসে আছে, তখন এর মধ্যে এটা ফিল্ড টেস্টিং কীভাবে হচ্ছে এবং সেই ফিল্ড টেস্টিং পাইলটিং কীভাবে হচ্ছে, এবং তারা 2021 সালে এই পাইলটিংয়ের পরে ঘোষণা করে যে এই কারিকুলাম এই দেশের জন্য সম্পূর্ণ উপযোগী। আমরা তখনই প্রশ্ন তুলেছি যে এই পাইলটিং আসলে পাইলটিং না, এইটা আসলে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। এবং আমরা যখন কারিকুলামের রূপরেখা হাতে পাই তখন খুব সুস্পষ্টভাবে বলি যে যে কারিকুলামটা আমাদের সাধারণ তারার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা আসলে সাধারণ তারার কারিকুলাম নয়। এটা এমন একটা কারিকুলাম তৈরি করা হচ্ছে যে এটা সাধারণ তারাকেও ধ্বংস করবে এবং ধ্বংস করে এটাকে ওইভাবে কোনো কারিগরি শিক্ষা ধারাতেও নিয়ে যেতে পারবে না। কারণ কারিগরি শিক্ষা ধারাতে নিয়ে যেতে হলে যে ধরনের স্কুলের ইনফ্রাস্ট্রাকচার দরকার, টিচিং স্টাফ দরকার এবং অন্যান্য ল্যাব দরকার, সেগুলো এই সাধারণ তারার স্কুলগুলোতে নাই। সুতরাং এই কারিকুলাম বাস্তবায়ন হলে সাধারণ তারার শিক্ষা পতিত দশার মধ্যে এখনো শিক্ষার্থীদের প্রজন্ম, শিক্ষার্থীদের জন্ম, অভিভাবকদের নির্ভুল রাত, এর মধ্য দিয়ে যে কিছু শিক্ষার্থী বের হয়ে আসছিল, ভালো করছিল, দেশে বিদেশে সুনাম করছিল, তার সুযোগও বন্ধ হয়ে যাবে। আমরা এইগুলো সত্যি বিভিন্ন সময়ে 2021 সাল থেকে দেখিয়ে এসেছি, 2022 সালে দেখিয়েছি, কিন্তু তারা যেটা করেছে আমাদের কথা না শুনে 2023 সালে এই কারিকুলাম বাস্তবায়ন করেছে। এই কারিকুলাম যখন বাস্তবায়ন শুরু হয় আমাদের অভিভাবকরা প্রথমে বুঝতে পারেনি যে কি সর্বনাশটা তাদের ছেলেমেয়ের উপর ঘটে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন তারা বুঝতে পারে তখন আমাদের শিক্ষক অভিভাবক সবাই সচেতন হয়ে মাঠে নামতে থাকে। এর এক পর্যায়ে যখন আন্দোলন তীব্র হতে থাকে তখন এই আন্দোলনের যারা সহযোদ্ধা অভিভাবক তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদেরকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়, তাদের উপরে নির্যাতন করা হয়, তাদেরকে জেলে ঢোকানো হয়, তাদেরকে জামিন না নিয়ে দীর্ঘদিন কারাবাসে রাখা হয়। এই যে পরিস্থিতি, এই কারিকুলাম প্রণয়নের পেছনে কিংবা কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে তারা করেছে, এর কারণটা কি? এর কারণটা হলো যে এই কারিকুলামের পেছনে রয়েছে কিছু আন্তর্জাতিক কিংবা দেশি বিদেশি একটা দুষ্টচক্র, যারা চায় সাধারণ ছেলেমেয়েরা এদের লেখাপড়ার জন্য ধ্বংস হয়ে যায় একেবারে। তাহলে তারা কি করবে? তারা মোটামুটি একটা সাধারণ কাজকর্ম করবে, এই কামলা খাটবে, রিক্সা চালাবে, এই ছোটখাটো হিসাবপত্র করবে, কেরানিগিরি করবে, এই যে বিভিন্ন ফুড সাপ্লাই দেয় সেগুলো করবে, বেচাকেনা করবে, দোকানদারি করবে এবং বিভিন্ন দেশে গিয়ে অনেকটা শ্রম দেবে, শ্রম দিয়ে এখানে রেমিটেন্স পাঠাবে আর তারা এই টাকাটা দিয়ে লুটপাট করবে। তাহলে এই রাষ্ট্র চালাবে তারা, মুসলিমের কিছু মানুষ। তারা কোথায় করবে? তারা এই কারিকুলামে করবে না, তারা করবে কোথায়? তাদের জন্য আলাদা ধারার শিক্ষাক্রম আছে, সেটা ব্রিটিশ এবং আমেরিকান কারিকুলামে এই দেশে আছে, তারা সেখানে পড়বে। অথবা তারা বিদেশে চলে যাবে, তাদের সন্তানদের বিদেশে পাঠিয়ে দিবে এবং সেখানে তারা পড়ে আসবে। এই যে সর্বনাশ, এই সর্বনাশ দীর্ঘদিন ধরে তারা করে আসছে এবং আমাদের সন্তানদের তারা গিনিপিগের মতো ব্যবহার করছে। আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা পুতুল খেলছে। এই যে পুতুল খেলা দীর্ঘদিন ধরে চলছে, এই পুতুল খেলার আমরা অবসান চাই। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এদেশের মানুষের ন্যূনতম একটা পাঠযোগ্য দেশ নির্মাণের জন্য, আর আমাদের সবার সংগ্রামে আত্মত্যাগে, আমাদের ছাত্র সমাজের অপরিসীম আত্মত্যাগ ও রক্তদানের বিনিময়ে আজ বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের বৃত্তে প্রবেশ করেছে। এই বৃত্ত সম্পূর্ণ দুষ্টচক্রযুক্ত, এইটা আমরা এখনো বলবো না। এখানে বন্ধি সন্ধি নারী নক্ষত্রতে বিভিন্ন জায়গায় বহু ধরনের দুষ্ট বসে আছে। এই এনসিপির মধ্যে বসে আছে, ওই আমলাতন্ত্রের মধ্যে বসে আছে, পুলিশের মধ্যে বসে আছে, প্রতিরক্ষার মধ্যে বসে আছে, রাষ্ট্রের সর্বত্র বসে আছে এবং শিক্ষা ব্যবস্থা একেবারে প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সর্বস্তরে বসে আছে।
গত 15 বছর ধরে যে সমস্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন স্তরে, যে সমস্ত শিক্ষক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, যে সমস্ত অধিদপ্তরগুলোতে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, সম্পূর্ণটাই যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়নি, দক্ষতার ভিত্তিতে দেওয়া হয়নি। সমস্ত কে সবচেয়ে চালুকারি করতে পারবে, কে বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সির পরামর্শ অনুযায়ী তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে ভালোভাবে, সেইটা দেখে তাদেরকে প্রদান করা হয়েছে এবং তাদেরকে অনেক সুবিধা দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষের উপর থেকে এই যে আন্তর্জাতিক দুষ্টচক্র দেশীয় চক্রের সাথে মিলে আমাদের শিক্ষাকে ধ্বংস করতে করতে একেবারে তলানিতে নিয়ে এসেছে। এইখান থেকে তাদেরকে হাত উঠিয়ে ফেলতে হবে অবিলম্বে। আমরা বাংলাদেশের অভিভাবক সমাজের পক্ষ থেকে, বাংলাদেশের শিক্ষক সমাজের পক্ষ থেকে এবং আপামর মানুষের পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশ একটা শিক্ষিত উন্নত জাতি গঠনের দিকে এগিয়ে যাবে এবং তার প্রথম পদক্ষেপ হবে এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় সংস্কার করতে হবে। সংস্কার করে এই শিক্ষাকে মানসম্পন্ন করতে হবে। আপনারা জানেন যে সারা দুনিয়াতে আমাদের দেশে শিক্ষায় বরাদ্দ সবচেয়ে কম এবং সাউথ এশিয়ায় মানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এমনকি আফগানিস্তানের চেয়েও আমাদের শিক্ষায় বরাদ্দ সবচেয়ে কম। আমাদের শিক্ষকদের বেতন এবং অন্যান্য সুবিধা গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে কম। এই যে সুবিধা, এই যে অবস্থা, এই অবস্থা থেকে আগে উত্তরণ ঘটাতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে যে আত্মত্যাগ আমাদের সন্তানেরা করেছে, যত রক্ত দিয়েছে, এই রক্তের সম্মান যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে মানসম্পন্ন করতে হবে। আমরা জানি 1971 সালে আমরা স্বাধীন হয়েছি, এরপরেও অনেক দেশ স্বাধীন হয়েছে, ভিয়েতনাম স্বাধীন হয়েছে তারপরে। কিন্তু আপনারা জানেন ভিয়েতনামের শিক্ষা আজ কোথায়? কেন ভিয়েতনাম আজ সারা দুনিয়ায় অন্যতম মর্যাদাবান রাষ্ট্র? কেন আমেরিকা ভিয়েতনামের সাথে এরকম রক্তক্ষয়ী যুদ্ধ করে পরাজিত হওয়ার পরেও তারা কেন ভিয়েতনামের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য উদ্গ্রীব? কারণ তারা তাদের শিক্ষা ব্যবস্থাকে এমন স্তরে নিতে পেরেছে, তাদের সন্তানদের দক্ষতা এবং মান এমন স্তরে উন্নীত করতে পেরেছে যে সেটা আমেরিকার চেয়েও অনেক সময় সেটা ভালো, ইউরোপ আমেরিকার চেয়েও সেটা ভালো। সুতরাং তাদের অনেক শিল্প প্রতিষ্ঠান কিভাবে ভিয়েতনামে প্রতিষ্ঠা হতে পারে, গোটা ইউরোপের শিল্প প্রতিষ্ঠান, সেই চুক্তিতে তারা ভিয়েতনামের সাথে সম্পর্ক স্থাপন করছে। অথচ আমরা দেখছি আমাদের 30 লক্ষ প্রাণ দিয়ে পাওয়া এই স্বাধীনতা পাকিস্তান আমলে আমাদের শিক্ষার যে মান ছিল ক্রমাগত তা নেমে গেছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে মান ছিল ক্রমাগত তা নামানো হয়েছে। এটা কারা নামিয়েছে? এই দেশ যারা শাসন করেছে তারা নামিয়েছে। এবং সুনির্দিষ্টভাবে বললে বিগত 15 বছরে পরিকল্পিতভাবে শিক্ষায় যত ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এর নজির সারা দুনিয়াতে নাই। শিক্ষকদেরকে, ছাত্রদের, সমস্ত শিক্ষার্থীদের পাশ করানোর নির্দেশনা দেওয়া হয়েছে, সমস্ত প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয়েছে, অভিভাবকদেরকে টাকার বিনিময়ে প্রশ্নপত্র কেনার চক্রে ফেলে দেওয়া হয়েছে, সবাইকে একটা সার্টিফিকেটের অর্জনের দিকে ধাবিত করে গোটা জাতিকে শিক্ষার মানের বিষয় থেকে যে ভাবনা, সেই ভাবনার জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর যে কারিকুলাম বর্তমান পাঠ্যপুস্তক বোর্ড স্থগিত করেছে, তাদের পরিমার্জনা, তাদের অনুশীলন, তাদের সামনের কাজগুলো তারা স্থগিত করেছে। কিন্তু আমরা বলতে চাই স্থগিত নয়, এই কারিকুলাম অবিলম্বে বাতিল করতে হবে। বাংলাদেশের শিক্ষক সমাজ যে মধ্যে যে ক্ষোভ এই কারিকুলাম নিয়ে, যেগুলো তারা বলতে চেয়েছিল তারা বলতে পারেনি, আজ আমাদের আহ্বান তাদের প্রতি, আপনারা এই কারিকুলামের নানা দিক দিয়ে নির্দ্বিধায় কথা বলুন। মানুষ আপনাদের সাথে আছে, ছাত্র সমাজ আপনাদের সাথে আছে, আপনারা এগিয়ে আসুন। আপনারা বলুন কিভাবে এই ফিল্ড টেস্টিং বা পাইলটিং হয়েছে, কিভাবে টিচার ট্রেনিং হয়েছে,
কিভাবে উন্নয়নের জায়গা খিচুড়ি পাকানো হয়েছে, কিভাবে সরকারের মন্ত্রণালয়গুলো আপনাদের উপর নির্যাতন করেছে সঠিক কথা বলার জন্য, সেইগুলো বলতে আপনারা এগিয়ে আসুন। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদের পক্ষে আছে। আমরা আজকের এই সমাবেশ থেকে যে দাবিগুলো উত্থাপন করতে চাই সেগুলো হলো অবিলম্বে কারিকুলাম 2021 সম্পূর্ণ বাতিল করতে হবে এবং অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসাবে পূর্ববর্তী কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতিতে ফিরে যেতে হবে। প্রাথমিক স্তরে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক এখনো প্রণীত হয়নি, তাই সেগুলো প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে শিক্ষানীতিতে উল্লেখ করা সক্রিয় শিক্ষণ পদ্ধতি অনুযায়ী নির্মাণ করতে হবে। অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি অনুযায়ী নির্মাণ করা যাবে না। 3, যেহেতু শিক্ষাবর্ষের অর্ধেকের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, তাই ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে বর্তমান কারিকুলাম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকগুলো 2024 সাল পর্যন্ত চলবে। কিন্তু এসএসসি পরীক্ষার কথা চিন্তা করে পূর্বতন কারিকুলাম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকগুলো এই মাসের মধ্যে, তার মানে আগস্ট 2024-এর মধ্যে এটা নতুন করে মুদ্রণ করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে দিতে হবে, যাতে করে তারা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে। আমরা আবারও স্পষ্ট করছি, নবম শ্রেণীর পাঠ্যপুস্তক এই মাসের মধ্যে পুরাতন পাঠ্যপুস্তক নির্মাণ করে মুদ্রণ করে তাদের হাতে দিতে হবে, যাতে করে তারা এসএসসি পরীক্ষার জন্য পূর্ব প্রস্তুতি তা নবম শ্রেণী থেকে শুরু করতে পারে। কিন্তু ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো যেটা চলছে সেটা 2024-এর ডিসেম্বর পর্যন্ত এটা চলবে, কিন্তু 2025-এ যে নতুন পাঠ্যপুস্তক তাদের দিতে হবে, সেটা পূর্বতন কারিকুলাম। এটা আপাতকালীন ব্যবস্থা। বিগত কারিকুলাম অনুযায়ী প্রণীত প্রাথমিক স্তরের সকল, মাধ্যমিক স্তরের সকল পাঠ্যপুস্তক অবিলম্বে এনসিটিভির ওয়েবসাইটে আপলোড করতে হবে। কোন স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবক নিজ দায়িত্বে যদি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পুরানো পাঠ্যপুস্তক ব্যবহার করে এবং মূল্যায়ন করতে চায়, তবে সেই স্কুলকে এবং সেই অভিভাবকদের বাধা দেওয়া যাবে না। 5, পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর ভিত্তি পরীক্ষা পুনরায় চালু করতে হবে এবং ভিত্তির পরিমাণ স্কুল বেতনের সাথে সংগতি রেখে পুনর্নির্ধারণ করতে হবে, বৃদ্ধি করতে হবে। বৃদ্ধির পরিমাণ 200 টাকা, অথচ স্কুলের বেতন অনেক স্কুল 1000 টাকা, 1200 টাকা। এই বৃদ্ধির কোনো মানে নাই। আমাদের সন্তানদের বৃত্তি এমন হতে হবে, আসলে সেই বৃত্তিটা দিয়ে তারা যেন তাদের শিক্ষা কার্যক্রমটা চালাতে পারে। তারা যেন এমন না হয় বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের স্কুল ভর্তি করতে অস্বীকার করে, কারণ তাদের বেতন মওকুফ করতে হয়। এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি থেকে আমাদের বাচ্চাদের রক্ষা করতে হবে। তাদের প্রতি যে অসম্মান চলছে বৃত্তি পেয়ে, সেই অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করতে হবে। 6, নতুন শিক্ষানীতি প্রণীত না হওয়া পর্যন্ত পরিমার্জনা ব্যতীত নতুন করে কোনো পাঠ্যপুস্তক প্রণয়ন করা যাবে না। আবার বলছি, নতুন শিক্ষানীতি প্রণীত না হওয়া পর্যন্ত পরিমার্জনা ব্যতীত কোনো নতুন কারিকুলাম বা পাঠ্যপুস্তক প্রণয়ন করা যাবে না। এবং 7, যারা আমাদের সন্তানের শিক্ষা জীবন ও জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, অভিভাবক ও শিক্ষকদের উপর জুলুম করেছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা মনে করি বর্তমান যে সরকার, এই সরকার এদেশের ছাত্র সমাজ সহ আপামর জনসাধারণের দীর্ঘ ত্যাগ এবং সংগ্রামের ফসল। এই দেশের মানুষ কিভাবে
আগামীতে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে, তার জন্য আমাদের সন্তানের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার মান আগে উন্নত করতে হবে। শিক্ষাকে আগে দৃষ্টি দিতে হবে, কারণ শিক্ষা ধ্বংসের মাধ্যমে এই বিগত সরকারগুলো, বিশেষ করে বিগত সরকার আমাদের রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। সে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসন ধ্বংস করেছে, পুলিশ ধ্বংস করেছে, প্রতিরক্ষা সহ সকল কিছু ধ্বংস করে দিয়েছে। সুতরাং রাষ্ট্রকে যদি রক্ষা করতে হয়, রাষ্ট্রকে যদি ফিরিয়ে আনতে হয়, রাষ্ট্রকে যদি বিশ্বের সমৃদ্ধ দেশের কাতারে দাঁড় করাতে হয়, তবে প্রথমত শিক্ষায় দৃষ্টি দিতে হবে, শিক্ষার মান উন্নয়ন করতে হবে। শিক্ষা নিয়ে এলোমেলো এক্সপেরিমেন্ট করার দরকার নাই, শিক্ষায় কি করতে হয় নতুন করে বোঝার দরকার নাই। আমরা সারা দুনিয়ায় দেখেছি বিভিন্ন জাতি কিভাবে শিক্ষায় উন্নত হয়েছে, সেইগুলো দৃষ্টান্ত আমাদের কাছে আছে। আমাদের এইখানে যারা সৎ এবং দক্ষ শিক্ষা গবেষক শিক্ষাবিদ আছে, তারা এটা জানে। সুতরাং তাদের কথা শুনে, তাদের পরামর্শ শুনে আমরা মনে করি এই রাষ্ট্র, এই সরকার যারা পরিচালনা করছে, অবিলম্বে শিক্ষা ব্যবস্থা সঠিক পথে চালানোর জন্য এগিয়ে আসবেন। আমরা তাদের পাশে থাকবো, বাংলাদেশের অভিভাবক সমাজ তাদের পাশে থাকবো।